This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর দুটো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। স্টুডিওতে লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি এবং গতকাল বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনার লেটেস্ট আপডেট কি লিমা? এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আসছে। গতকালের ছবিটা আমরা দেখেছিলাম কিভাবে বাংলা উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছিল, আর সেই ঘটনায় 19 জন গ্রেফতার, ধৃতদের আলিপুর আদালতে তোলার সময় বিক্ষোভ স্লোগান। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, সুজয় পাল আমাদের রিপোর্টার জানাবেন। সুজয়, দেখো, কিছু সময় আগেই যে 19 জন ছিল তাদেরকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো এবং যখন আলিপুর আদালতে নিয়ে আসা হয় তখন বিশ্ব হিন্দু পরিষদের হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমার সঙ্গেই রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য, তারা রয়েছে। আপনারা আশা করছেন যে আপনার সহকর্মীরা আজকে জামিন পেয়ে যাবেন, কিন্তু যদি কোনো কারণে জামিন না হয় তখন কি করবেন? বড় বিগত ধরনের আন্দোলন আমরা করতে শুরু করব। বিশাল বাঙালির যত বাঙালিকে চাইবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। পুলিশ কি করতে পারে আমরা হিন্দুদের উপরে আরও দেখতে চাইছি। একেবারে আরও একজন রয়েছেন, আমি একটু কথা বলবো। ম্যাডাম, আপনি কি হিন্দু জাগরণ মঞ্চের থেকে এসেছেন? আপনার সহকর্মীরা দেখলাম কিছু আমাকে তাদেরকে আদালতে তোলা হলো এবং পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছেন, আপনি কি চাইছেন? এতেই বোঝা যাচ্ছে যে শেষের দিকে এগোচ্ছে বর্তমান সরকার। সাধু সন্তদের গায়ে হাত পড়েছে, তার মানে কি বোঝা যাচ্ছে? সাধু সন্তদের রক্ত ঝরেছে পথে। এই সাধু সন্তরা কি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে বা পুলিশের কাছে বাধা দিয়েছে? কোনো রকমই না, আমরা চুপচাপ যেরকম হয় সেই নিয়েই আমরা প্রতিবাদ করেছিলাম। কোনো রকম কোনো সরকারি এমনকি কোনো রকম কিচ্ছুতে টাচ করা হয়নি। ভিডিও ফুটেজ আছে, দেখাতে পারলে আমি নিজে এই বস্ত্র ছেড়ে দেবো। যারা দেখলাম, আমরা দেখেছি যে যারা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের রক্ত ঝরেছে। একদম, শুধু মানে রক্ত যে কি পরিমাণে ঝরেছে সেটা ধারণার বাইরে। আজকে যদি জামিন না দেয় আদালত, পুলিশ তো হেফাজতে চাইছে, যদি জামিন না পায় কি করবেন? কি পরবর্তী পদক্ষেপ কি হবে? পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, আমরা সাধু সন্তরা বসে আছি সেই পাখা কাটিবার তরে। এবার যেভাবে সেটা করতে হয় সেইটাই করবো আমরা। না, সাধু সন্তদের গায়ে যখন হাত পড়েছে এটা চলবে। আপনারা তো বাংলাদেশে যারা হিন্দু সংখ্যালঘু তাদের সুরক্ষা নিরাপত্তা সেজন্য গিয়েছিলেন। একদম, এবং সেইটা আমরা এখনও চালিয়ে রেখেছি। আমাদের এর আগেও যিনি হয়েছিলেন যে আমাদের এক মহারাজ, তার নিয়েও করেছি, এখনও করছি এবং এইটা করব। কারণ হিন্দু সমাজকে নিয়ে আমাদের চলতে হবে। আমিও যেহেতু একজন হিন্দু, একজন সনাতনী, শুধু সনাতনী, আমি একজন ব্রহ্মচারী নাগামা। তো এই নাগাদের গায়ে হাত পড়া মানে ধ্বংস। সরকার তো সামনে গঙ্গাসাগর মেলা, সেখানেও তো সাধু সন্ন্যাসী সন্তরা যাবেন। আমাদের চলে গেছে অলরেডি গঙ্গাসাগর, আমাদের অনেক হয়ে গেছে এর মধ্যেই। গঙ্গাসাগর প্রচণ্ড ভিড় এবং আমরাও যাচ্ছি, চলছে এইবারে। তুমি নজর রাখো। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন এটা পেট্রাপোল সীমান্তে, সেখানে ব্যারিকেড আটকেছে বিজেপির মিছিল। সেই ছবি দেখছেন, বিএসএফ ব্যারিকেড আটকে দিয়েছে, সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি চলছে এই মুহূর্তে। পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন। আমার সহকর্মী দীপঙ্কর সেখানে আছে। দীপঙ্কর, যেটুকু ছবি দেখতে পাচ্ছি আমি বর্ণনা করলাম দর্শকদের, তুমি ওখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কি বলছেন তারা? মূলত যে ঘটনা, এই প্রতিবাদ তো সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গাতে। পেট্রাপোল সীমান্ত যেটা হয় যে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত পার করে তো অন্যত্র চলে যাওয়া যাবে সেরকমটা হতে পারবে না। কিন্তু সেই দাবি নিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, তারা কিন্তু ওই যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড করতে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানেই কিন্তু ধাক্কাধাক্কি রক্তারক্তি হয় এবং সেখানে বিক্ষোভ আরো যাতে তারা দেখাতে শুরু করেছেন। ধাক্কাধাক্কি করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অশোক কীর্তনিয়া থেকে শুরু করে অসীম সরকার, তারা প্রত্যেকে রয়েছেন এবং তার সঙ্গে যারা এই আন্দোলনে সামিল তারা রয়েছেন। আজকে তাদের ঘোষিত পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যাওয়া, কিন্তু পেট্রাপোল সীমান্ত পর্যন্ত গিয়ে পর্যন্ত তারা একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন।
বাঙালি সকলকে আপনারা আপনাদের অনুরোধ রাখছি আজকে হিন্দু সমাজ যদি জাগ্রত না হতে পারি আমরা এই লড়াইয়ে আমার জীবনে ছেড়ে পিছিয়ে পড়বো। আর দীপুদাসকে যেভাবে জ্বালিয়ে এই মুহূর্তে আপনাদের পরপর যে 5টা আলাদা আলাদা ছবি দেখাচ্ছি, এই প্রত্যেকটা ছবির প্রতিবাদের ছবি। বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায়, এ বঙ্গের বিভিন্ন জায়গায়, এপারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। সনাতনীদের বিক্ষোভ, কোথাও কোথাও বিজেপির বিক্ষোভ। আপনারা দেখছেন সেই ছবি। এক মালদা, হাওড়া ব্রিজ, শিলিগুড়ি, ঘোচাডাঙ্গা সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি দেখতে পাওয়া যাচ্ছে আজ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর নিয়ে বাংলাদেশের নৈরাজ্যের মধ্যে আবারও জালে বাংলাদেশি। মালদার হবিপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি যুবককে। ধৃত মোহাম্মদ সুমন বাংলাদেশের নওগাঁর বাসিন্দা বলে জানা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের নৈরাজ্যের মধ্যে আবারও জালে বাংলাদেশি। হবিপুর সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক কিভাবে ভারতে এসছে, কি পুলিশ এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এলো, শুভতোষ রিপোর্টার জানাবেন। শুভতোষ। দেখো, মোহাম্মদ সুমন নাম এর, হবিপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা গ্রামের থেকে ঠিক একবারে সীমান্ত লাগোয়া এলাকা, এবং সেই সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত সে দাল্লা বলে একটি গ্রাম, সেই গ্রাম থেকে আসছিল এবং গভীর রাতে এমনিতেই হাই অ্যালার্ট জারি আছে সীমান্ত এলাকাতে। বর্ডার রোড বন্ধ করে দেওয়া হয় বিকেলের পর থেকে। সেখানে গভীর রাতে ও কি করছিল এই নিয়ে প্রশ্ন ওঠে, এবং তারপরেই প্রথমে বিএসএফ, তারপর পুলিশ তাকে ধরে পাকড়াও করে। এখন তাকে পুলিশ আলাদা করে জেরা করছে, গোয়েন্দা আধিকারিকরাও জেরা করছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি, সেখানে এই মোহাম্মদ সুমন কেন এখানে ঢুকেছিল, কারণ এইটুকু এটা স্পষ্ট হয়েছে যে কোনো আক্রান্ত। অবশেষে অপেক্ষার অবসান। হাইকোর্টের অনুমতি পাওয়ার পর সাগরে শুভেন্দু অধিকারী কপিলমুনির আশ্রমে পুজো দিয়েছেন বিরোধী দলনেতা। এরপর যাবেন তিনি ভারত সেবাশ্রম সংঘে। সবশেষে তার সভা রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। কপিলমুনি আশ্রমে পুজো দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার কথা রয়েছে তার। এরপর সভা। এই মুহূর্তে সেই ছবিও দেখছেন। ভারত সেবাশ্রম সঙ্গেও তিনি যখন পৌঁছে গিয়েছিলেন, আগে গিয়েছিলেন কপিলমুনি আশ্রমে, সেখানে তিনি পুজো দিচ্ছেন, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। তারপর ভারত সেবাশ্রম সঙ্গে সেখানেও তিনি রয়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। এরপর সভা রয়েছে তার। এই মুহূর্তে কপিলমুনির আশ্রমের পর ভারত সেবাশ্রম সঙ্গে পুজোর ছবি দেখা যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। শুভেন্দু হালদার আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দু, এরপর কর্মসূচি কি রয়েছে? দেখো, 1:40 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গঙ্গাসাগরে আসেন। তিনি গঙ্গাসাগরে সরাসরি কপিলমুনির মন্দিরে আসেন, সেখানে পুজো দেন, কথা বলেন পূজারী এবং মহন্তের সঙ্গে। বেশ কিছুক্ষণ কাটানোর পর সেখান থেকে সরাসরি চলে আসেন ভারত সেবাশ্রম সঙ্গে। এরপর তিনি সেখান থেকে একেবারে সাগর দ্বীপের যে চৌরঙ্গি, সেখানে কিন্তু একটি সভা করার কথা রয়েছে। ফলে এটা নিয়ে, এই যে সভা নিয়ে এবং এই কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে কিছু আবেদন জানানো হয়েছিল এই সভা বন্ধের জন্য। যদিও কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষ অনুমোদনের পর শুভেন্দু অধিকারী কিন্তু একদম নির্দিষ্ট নিয়ম মেনে তিনি কিন্তু সেই সভা চালাবেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি কিন্তু যে কর্মসূচি যে চালাবেন সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই করবেন। ফলে সভাতে কিন্তু মানুষজনের সংখ্যা কিন্তু বাড়ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনে মাইক এবং বক্স লাগানো হচ্ছে। এছাড়াও তার সভা ঘিরে কিন্তু একেবারেই প্রস্তুতি প্রায় একেবারে শেষের দিকে তুললে, এবং পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তার সভা চলবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে দেখছেন সেই ছবি কপিলমুনির আশ্রমে একদিকে পুজো দেওয়ার সময়কার ছবি, অন্যদিকে ভারত সেবাশ্রম সঙ্গে যখন গিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন সেই সময়কার ছবি। এরপর তার সভা রয়েছে। এক একজন ইয়ারও 150 জন করে করবে, 20 লক্ষ হচ্ছে, মানে নোটিশ জারি হয়েছে। কি বলবেন, সম্ভব কি এটা কোনোভাবে? হবে, হ্যাঁ সব হবে। আর আধুনিক প্রযুক্তিতে সব হবে। বিহারেও হয়েছে, এখানেও হবে, বাকি 11টা প্রদেশেও হচ্ছে। শান্তনু ঠাকুরের মতুয়া মন্তব্যে উত্তপ্ত ঠাকুরনগরের ঠাকুর বাড়ি চত্বর। 50 লক্ষ বাংলাদেশ মুসলিমের নাম
বাদের জন্য 1 লক্ষ মতুয়ার ভোটাধিকার না থাকলে ক্ষতি নেই মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর। আর এই মন্তব্যের প্রেক্ষিতে এখন এই মুহূর্তে ঠাকুরবাড়ি চত্বরে প্রতিবাদ, আমি বিক্ষোভ নজর রাখবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সেখান থেকে রয়েছে। দীপঙ্কর, কি বলছেন তারা? দেখো, মূলত যে ঘটনা তোমাকে দেখাই, প্রথমে লেখা রয়েছে লক্ষ লক্ষ মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও শান্তনু ঠাকুরের কোনো আপত্তি নেই। এটা নিয়েই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছেন। মমতা ঠাকুরের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ, এবং ওই অবস্থান বিক্ষোভে ধীরে ধীরে মানুষ আসছেন। তাদের ঘোষিত টাইম ছিল 2টো, কিন্তু আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। এখান থেকে তারা যে কর্মসূচিটা নিয়েছেন এখান থেকে জমায়েত হয়ে তারপর শান্তনু ঠাকুরের কাছে যাবেন। শান্তনু ঠাকুরের কাছে গিয়ে তারা জিজ্ঞাসা করবেন যে কেন তিনি এই কথা বলেছেন। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি পরিষ্কার। আমরা প্রথম দিন থেকে সংঘাধিপতি মা মমতা ঠাকুর এবং তার নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে দাবি করেছিল যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মতুয়া, দলিত, আদিবাসী, রাজবংশী এবং দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু আজকে কি করবেন? ভোটটা কেটে নেওয়া হবে। আপনারা দেখেছেন গত দুদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে 50 লক্ষ মুসলমান এবং রোহিঙ্গাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যায় তাহলে আমাদের সেটা মেনে নিতে হবে। তার এই বিশ্বাসঘাতক মন্তব্যের প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুরের নির্দেশে যাবেন তার কাছে? আজকে অবস্থান বিক্ষোভ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। আমরা তার কি চাইবেন তার কাছে? আমাদের কাছে একটাই দাবি, যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি, যে 2003 সালের পর থেকে আমাদের সেইটাই দাবি। মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আসলেন তাহেরপুরে, সেখানে তিনি তার ক্যাপ্টার দাঁড়াল না, তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। সেখানে মতুয়াদের কোনো কথা হলো না। এই সিএ সম্পর্কে তিনি এক স্যান্ডেলে দিল্লি থেকে কথা লিখছে, আমি মতুয়াদের পাশে আছি। একটা চক্রান্ত। আপনার কি বলে শান্তনু ঠাকুর কি মতুয়াদের আপনারা যে নিয়ে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন? আগামী দিনের যে বক্তব্য শান্তনু ঠাকুর সেখানে স্পষ্ট হয়ে গেছে যে শান্তনু ঠাকুর কখনো মতুয়াদের সঙ্গে নেই, মতুয়াদের ভালো চায় না, মতুয়াদের ধোকা দেয়, মতুয়াদের ঠকায়, মতুয়াদেরকে মিথ্যা কথা বলে তাদের কাছে টাকা নিয়ে। শান্তনু ঠাকুরের কাছে গিয়ে কি দাবি করবেন আজকে? আমরা দাবি করবো এই যে শান্তনু ঠাকুর তো একেবারে আমি যেটা বলেছিলাম যে মিথ্যে কথা বলেই রাজনীতির ভিতরে ঢুকেছে, এবং দেখেন প্রতিদিন একটার পর একটা মিথ্যে কথা বলছে, একটার পর একটা, এবং এখন সত্য জিনিসটা ওর মুখ দিয়ে বেরিয়ে এসছে। তুমি কোনো মানুষকে হয়রানির ভিতরে ফেললে, রাতের পর রাত, দিনের পর দিন তারা আজকে অর্থ খরচা করে তোমার কাছ থেকে সিএর কার্ড নিল, সিএতে অ্যাপ্লাই করলো, তাদের নাগরিকত্ব পায়নি, তাদের এখন ভোটার কার্ড এসআইআরে সে বলছে মুসলমানের ভোট কেটে যাবে, রোহিঙ্গার ভোট কাটবে। তাহলে আজকে মতুয়ার ভোট কাটছে, আজকে ও স্বীকার করে নিল। তার জন্য আজকে মতুয়ারাই সেখানে প্রতিবাদ করছে। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? তো সেই প্রসঙ্গ টেনে আমি যদি বলি যদি বাদ যায় তাহলে আমরা নাগরিকত্ব দিয়ে আপনাদের সিটিজেনশিপ দিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলবো, সেই বক্তব্য আমি সবসময় দিয়েছি। না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয়, সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? নাটকীয় ব্যাপার নাকি এটা একটা? আপনাদেরকে প্রতিবাদের ছবি দেখালাম, বিক্ষোভের ছবি দেখালাম ঠাকুরবাড়ি চত্বরে, কিন্তু শান্তনু ঠাকুরের যে মন্তব্য নিয়ে এই বিক্ষোভ সেটা বড় একবার। ভারতবর্ষে সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? অন্যদিকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন মাইক্রো অবজারভারদের আজ থেকে প্রশিক্ষণ শুরু। নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ভোটারদের দাখিল করা যে নথি, সেই নথির বৈধতা তারা খতিয়ে দেখবেন, কিভাবে এই দায়িত্ব পালন করবেন সেই বিষয়টা বোঝানো হবে মাইক্রো অবজারভারদের। 4000-এরও বেশি মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর, ব্যাংক, এলআইসি থেকে মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছে কমিশন। একটি বিধানসভা এলাকায় 1 জন ইআরও এবং 10 জন করে এই ইআরও শুনানি করবেন।
আরও একটু ডিটেল জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, কিভাবে আজকে তাদের ট্রেনিং প্রসিডিওরটা হবে এবং তারপর প্রতি এই মাইক্রো অবজারভার প্রতি কত ঘন্টা করে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে, বরাদ্দ রয়েছে, কিভাবে গোটা প্রসেসটা চলবে একটু ডিটেলে বলো। শুভজিৎ, মাইক্রো অবজারভারদের আজকে 2 দফায় ট্রেনিং ছিল এবং সেই ট্রেনিং প্রথম দফার যেটা 10:30 থেকে শুরু ছিল সেটা এই মুহূর্তে শেষ হয়েছে এবং মূলত একদিনের শুনানি ক্ষেত্রে 150টা হাইয়েস্ট রাখা হয়েছে, 150 জনের শুনানি রাখা হয়েছে, যদিও সেটা 100 পর্যন্ত করা যেতে পারে বলে আশ্বস্ত করেছেন সিইও। যেরকমটা আমরা জানতে পারছি যে তাদের একাধিক বিষয়টা আগে বোঝানো হয়েছে, যেহেতু এরা প্রথমবার এই ধরনের একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই আপাতত তাদেরকে গোটা বিষয়টা কি কাজ হবে ইত্যাদি সংক্রান্ত বিষয়ে তাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিংয়ের পরবর্তী সময় যেমন এতদিন পর্যন্ত ইআরও, তার অধীনে এই ইআরও ছিলেন, মাইক্রো অবজারভারে যেটা বলছেন যে তাদের যদি এই 150টা শুনানি সম্ভব না হয়, অতিরিক্ত মাইক্রো অবজারভার, অ্যাডিশনাল মাইক্রো অবজারভার সেটা নিয়োগের কথাও তারা বলেছেন। যাবতীয় বিষয় নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। ট্রেনিংয়ে মূলত কি বলা হলো, আপনাদের ট্রেনিং কেমন হলো? ये इलेक्शन में जितने भी हमारे सिटीजन हैं कोई भी एक्सक्लूड नहीं हो जाए और कोई भी इनएलिजिबल जो है वो इंक्लूड नहीं हो जाए, इसके ऊपर फेयर तरीके से हमें जो भी हियरिंग में कुछ लिस्ट में अभी भी रह गया है ड्राफ्ट, तो उसको हम लोग को पूरी तरह से शुद्ध तरीके से रिपोर्ट को तैयार करवाने में हेल्प करना है। चीफ मिनिस्टर ममता बनर्जी से कि आप लोग बाहर से आए हैं, आप लोग यहाँ के एम्प्लॉय नहीं हैं, क्या कहना चाहिए? ये कमेंट या ये स्टेटमेंट मैं नहीं सुना हूँ इसके ऊपर। आप क्या इस यहाँ पे नौकरी करते हैं? हाँ जी, থ্যাংক ইউ। একটা বিষয় উঠে এলো যে কেউ যেন যারা স্বচ্ছ ভোটার, সঠিক ভোটার, তারা যেন কেউ বাদ না যান এবং কোনো ভুয়ো ভোটার তারা যেন ইনক্লুড বা এই এসআইআর যে বিষয়টা প্রথম থেকে বলা হয়ে আসছে এবং নির্বাচন কমিশন বারবার যেই স্বচ্ছতার কথা বলছেন, সেই বিষয়টা তাদেরকেও সেই ট্রেনিংয়ে আপাতত এখনো পর্যন্ত সেই বিষয়ে তিনিও উল্লেখ করলেন। সুব্রত গুপ্ত তিনি কি বলেছেন, পাশাপাশি বেশ কয়েকটি বক্তব্য আমাদের কাছে আছে, আমি পিসিআরকে বলবো যদি শোনানো যায় পরপর। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে, যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই, এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। নজরে 26-এর ভোট, নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে কমিশন। এসআইআর পর্বের মাঝেই বড় বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। 5ই জানুয়ারি দিল্লির বৈঠকে থাকবেন বাংলা সিইও। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয় বৈঠকে আলোচনা হতে পারে। ভোটের আগে বেআইনি কারবার, লেনদেন, পাচার রুখতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে 25টি এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠক করেছে কমিশন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বাংলায়, আর তার আগে 5ই জানুয়ারির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। এসআইআরে শুধুমাত্র আনম্যাপিং এর কারণেই তলব করা হচ্ছে প্রায় 32 লক্ষ মানুষকে। সন্দেহের তালিকায় রয়েছে আরও 1,38 লক্ষ। এক মাসের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের শুনানি নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। শুধুমাত্র বারাসাতেই আনম্যাপিং এর সংখ্যা 33,000। শুনানির জন্য বরাদ্দ মাত্র 33 দিন। টেবিল ধার্য হয়েছে 11টি। প্রতিদিন টেবিল পিছু সর্বাধিক 150 জনের শুনানি হতে পারে, আর সেক্ষেত্রে জনপ্রতি নথি যাচাইয়ের জন্য বরাদ্দ থাকবে মাত্র কয়েক মিনিট। আর এই অল্প সময়ে কিভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন তুলছে সব দল। এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের এখন সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আনম্যাপিং হিয়ারিং, অর্থাৎ যে সমস্ত মানুষের আনম্যাপিং রয়েছে সেই আনম্যাপিং মানুষগুলোকে বিডিও অফিসে ডেকে নিয়ে এসে তাদের হেয়ারিং করানো। বিডিও অফিস কিংবা এসডিও অফিস এই সমস্ত জায়গাতে একসঙ্গে প্রতিদিন 1000 খানেকের বেশি মানুষকে ডেকে নিয়ে এসে হেয়ারিং করানো, এটা একটা কঠিন চ্যালেঞ্জের জায়গা, এমনটা মনে করছেন তৃণমূল থেকে বিজেপি সকলেই। কারণ 11টা টেবিলে একজন টেবিলের যিনি এআরও থাকবেন তাদের পক্ষে প্রায় 100-র বেশি মানুষের হেয়ারিং করাতে হবে। সব মিলিয়ে একটা জটিল জায়গা, এবং এতগুলো মানুষ এক জায়গায় আসবেন, তারা কোথায় বসবেন, তাদের টয়লেটের ব্যবস্থা কী হবে, এবং
এই এতগুলো মানুষ এক জায়গায় থাকার ফলে যে কোনো জায়গায় কোনো লয়াল অর্ডার সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রাখতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ যে এই 7 ফেব্রুয়ারির মধ্যে যথার্থভাবে হিয়ারিংয়ের কাজ সমাপ্ত করা। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এই যে 100 লোক করে ডাকা এবং সেই ডেকে সেইখানে সেই ব্যবস্থা রাখা, অর্থাৎ একটা বড় জায়গা হতে হবে। আর 10 জন এই ইয়ারও থাকবেন, একজন ইয়ারও থাকবেন। আমি জানি না এটা কীভাবে সম্ভবপর, আমার মাথায় আসছে না। কিন্তু প্রথমত আমাদের দেখতে হবে কত মানুষকে ডাকছে। এক জায়গায় যদি 1000 লোককে ডাকা হয় তাহলে যারা ডিসিশন মেকার, কিছু তো একটা হতে সিদ্ধান্তও ভুল হতে পারে। আবার এই একটা জায়গায় যদি 1100-1200 করে লোক রোজ যায়, সেটাও তো একটা প্রবলেমের ব্যাপার। ল অ্যান্ড অর্ডার অমুক তমুক অনেক কিছু আছে। আমি জানি না কী ভাবনা চিন্তা থেকে করছেন, তবে বিষয়টা খুব জটিল আর কি। 1 মাসের মধ্যে শেষ করতে হবে। প্রতি অফিসারকে আপনার 100 জন করে হিয়ারিংয়ে ডাকবে, সেই পরিকাঠামো আছে নাকি? আর 100 জনের হিয়ারিং নেওয়া সম্ভব? আমার বক্তব্য হচ্ছে, পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমরা বারে বারে বলেছি যে একমাত্র আপনার মৃত, ভুতুড়ে ভোটার, ডবল এন্ট্রি এগুলো বাদ দিয়ে দাও। আর বাকি যে আছে আপনার এই যে 2025 সালে ভোটার লিস্টে নাম ছিল, তার আগেও নাম ছিল, এদেরকে রাখা হোক। তাহলে আজকে 1 মাসের মধ্যে ফাইনাল ভোটার লিস্টও বার করা যাবে, মানুষ বিপদের মধ্যে পড়বে না। রাজ্য সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশনার এই কাজটা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই এসআইআর বিরোধিতা করছে। এটা তারই প্রমাণ, কেন রাজ্য সরকার যদি সহযোগিতা না করে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনার সেই কাজটা করতে পারে না। তো যার জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া খুব সমস্যার মধ্যে নির্বাচন কমিশনারকে কাজ করতে হচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে শাসক দল এই কাজটা করছে বলে আমরা মনে করি। কি করা সম্ভব আর কি করা অসম্ভব নির্বাচন কমিশন জানে। আমাদের একটাই বক্তব্য যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে ক্ষমতাচ্যুত করা চলবে না, তার ভোটার অধিকার কেড়ে নেওয়া চলবে না। তার জন্য কি করবে নির্বাচন কমিশন জানে। মাইক্রো অবজারভার আনবে কি নিউক্লিয়ার অবজারভার আনবে, তারা জানে। অন্যদিকে বীরভূমের সিউড়ি শহরের পুরাতন লাইনপাড়ার 200 জন বাসিন্দা, তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। তার কারণ এসআইআর এর শুনানিতে তাদের ডাক পড়েছে। সব তথ্য দিয়ে এনিউমারেশন ফর্ম ফিল আপের পরেও কেন হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। প্রকৃত ভারতীয় চিহ্নিত করতে এসআইআর করা হচ্ছে, প্রত্যেকের উচিত এই প্রক্রিয়ায় সহযোগিতা করা, বলছে বিজেপি। ডকুমেন্টস দিয়েছি, তারপরে আপনার ভেরিফিকেশনের জন্য এসেছিলো, তো অনেকের নাম আসেও নি, আর যাদের আসেনি তাদেরকে আবার ধরলেন ভেরিফিকেশন করতে হবে, আবার জমা দিতে হবে বলছে। আমারও আসেনি। সমস্যা বলে তো ধরলেন কাজ কাম ছেড়ে, ধরলেন আমরা তো কাজের ছেলে, এবার কাজ কাম ছেড়ে আবার এটার পিছনে আবার দৌড়াদৌড়ি করতে, একবার দৌড়াদৌড়ি করেছি, খাটাখাটনি করেছি। কি কারণে আসেনি বলে? কী কারণে আসেনি এটা কিছু বলেনি। আমার মা বাবাও এখানে, আমাদের 7 গোষ্ঠী এখানে, আমাদের জন্ম এখানে, তাছাড়া আমরা আবার কোথাও আস্থান দিয়ে আছে? আমরা কি উড়ে এসছি? আবার আমাদেরকে জমা দিতে বলছে নতুন করে। এবারে আমরা আবার কোথাও পাবো নতুন করে? আমরা কোথাও দৌড়ে বেড়াবো? আমরা তো আমরা তো এখানকারই বাসিন্দা। আবার 2বার করে 3বার করে যদি ডকুমেন্ট চাই, তাহলে আমরা কোথায় পাই? এই প্রক্রিয়াটা মানুষকে হয়রানি করা, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আছে, সেই নির্বাচনে মানুষ যেন এটা নিয়ে ব্যস্ত থাকে, বিভ্রান্ত হয়। তারা যেভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা করে আইন তৈরি করছেন বা নিয়ম পাঠাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তারা বিজেপির যে কেন্দ্রশাসিত যে সরকার রয়েছে, বিজেপি শাসিত সরকার, সেই সরকারের দ্বারা পরিচালিত হয়ে তারা করছেন। বুথ এজেন্ট থাকে না, পোলিং এজেন্ট থাকে না, কাউন্টিং এজেন্ট থাকে না। তারা এইভাবেই মানুষকে হয়রানি করে ভোটের নির্বাচনে জিতে আসতে চাইছেন। অসুবিধা অনেক ধরনের আছে, অনেক ডকুমেন্টে ভুল আছে। সেই সমস্ত কাজ যাতে সম্পন্ন হয়, ইলেকশন কমিশনের পক্ষ থেকেও তাদের নিজেদের সিস্টেম তৈরি করে ট্রেনিং দিয়ে মানুষের কাছে বার্তা দিয়ে তারাও যেভাবে কাজ করছে, প্রত্যেকটা রাজনৈতিক দলও এই কাজে সহযোগিতা যেমন করছেন, সাধারণ মানুষেরও উচিত যাদের এই ধরনের তালিকা আছে হিয়ারিংয়ে যাদেরকে ডাকা হচ্ছে, তারাও যাতে এই কাজে সহযোগিতা করেন।
এসআইআর আবহে আবারও মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে ডিসেম্বর 5000-এর বেশি নেতা, বিধায়ক, সাংসদদের নিয়েই বৈঠক হবে। কথা বলবো, সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, কি কারণে এই বৈঠক? শর্মিষ্ঠা, তোমার যেমনটা মনে থাকবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 40টি বিধানসভা প্রতিনিধিদের নিয়ে, বিএলএদের নিয়ে তিনি বসেছেন, বাকিদের নিয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রথম ধাপ হিসেবে শুক্রবার এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণ, এর আগের ভার্চুয়াল বৈঠক বিএলএদের নিয়ে পাশাপাশি দলের নেতাদের নিয়ে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের যে ভার্চুয়াল বৈঠক শুক্রবারের অর্থাৎ 26 তারিখ, সেখানে কিন্তু 5000-এরও বেশি দলের নেতা, জেলা স্তরের নেতা, বিধায়ক, সাংসদ এবং জনপ্রতিনিধিরা থাকবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে 26-এর লক্ষ্যে নতুন কোনো কর্মসূচির ঘোষণা কিংবা যে কর্মসূচিগুলো চলছে তা নিয়ে দলের কি মতামত, এ ব্যাপারে বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। অন্যদিকে প্রার্থী হচ্ছেন হুমায়ুনের দলে জনতা উন্নয়ন পার্টি। পরদিনই সিভিকের চাকরি চলে গেল। রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হলো সিভিক ভলান্টিয়ার মুচকেরা বিবিকে। অভিযোগ, হুমায়ুনের দলের প্রার্থী হওয়াতেই কোপ পড়েছে তার কাজে। আর এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে মালদার বৈষ্ণবনগরে। মুচকেরা আগে ছিলেন তৃণমূল কর্মী, তার স্বামী শাসক নেতা। 26-এর ভোটের আগে দল বদল করে এই দম্পতি। টিএমসি করতাম, সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। হ্যাঁ, দাঁড়াবে এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে, গতকালকে। আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত উৎসাহ বেড়েছে দলের। 100 দিনের কাজের নাম বদলের প্রতিবাদে এই মুহূর্তে কংগ্রেস মনরেগার নতুন নাম, সেই নামের প্রতিবাদে এই মুহূর্তে লোকভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস নেতাকর্মীদের। এই মুহূর্তে লোকভবনের সামনে কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। ব্যারিকেডে মিছিল আটকালে পুলিশের সঙ্গে তাদের বচসা। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। ব্যারিকেডে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, সেই সময় তাদের বচসা বেঁধে যায়। পাঁচিল টপকে, ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে রাজভবন চত্বর, অধুনা লোকভবন চত্বরে কংগ্রেসের বিক্ষোভ। মনরেগার নতুন নাম, সেই নামের প্রতিবাদে, 100 দিনের কাজের নাম বদলের প্রতিবাদে এই মুহূর্তে কংগ্রেসের বিক্ষোভ। রয়েছেন শুভঙ্কর চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে এই মুহূর্তে লোকভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেসের নেতাকর্মীরা। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন, লোকভবনের সামনে থেকে সেই ছবি আপনারা দেখছেন। মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদ। মনীষীদের অপমান করা হয়েছে নতুন নামে, এমন অভিযোগ তাদের। এ কারণে 100 দিনের কাজের নাম বদলের প্রতিবাদে কংগ্রেসের এই বিক্ষোভ প্রদর্শন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। পুরোভাগে রয়েছেন শুভঙ্কর চক্রবর্তী, আমাদের সহকর্মী সুচরিতা দে এই মুহূর্তে রয়েছেন। সুচরিতা, ছবিটা কিরকম এই মুহূর্তে সেখানে? দেখো, খুব শান্তিপূর্ণভাবে যে মিছিলটা আসছিল আমরা জানি, কিন্তু রাজভবনের ঠিক দরজার আগে পর্যন্ত এসে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ এবং দুদিক থেকে এসে, অর্থাৎ রাজভবনের দুটো দিক, সেই দুদিক থেকেই কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা এসেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কি এবং ব্যারিকেড করেছে, পুলিশ কোনোভাবেই যেতে দিচ্ছে না এবং প্রায় ধস্তাধস্তি হচ্ছে যারা কংগ্রেস কর্মী রয়েছে তাদের সঙ্গে।
না সুচরিতা, খুব স্পষ্ট করে তোমার কথা শোনা যাচ্ছে না। আমি আরো একবার যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা বর্ণনা করি। 100 দিনের কাজের প্রকল্পে যে নাম বদল, সেই নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে লোকভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পুরোভাগে রয়েছেন শুভঙ্কর চক্রবর্তী, শুভঙ্কর সরকারের নেতৃত্বে পুরোভাগে রয়েছেন শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে এই মুহূর্তে কংগ্রেসের এই বিক্ষোভ প্রদর্শন চলছে রাজভবনের সামনে। এই মুহূর্তে যে খবর আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো, বাংলাদেশে দীপু চন্দ্র দাস খুনের ঘটনার প্রতিবাদ এপার বাংলাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন পেট্রাপোল সীমান্তে, সেখানে রীতিমতো টায়ার জ্বালিয়ে, কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন পেট্রাপোল সীমান্ত থেকে। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায়, হিন্দু নির্যাতনকে, এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে সরব হয়েছে বিজেপি। সীমান্তবর্তী এলাকায় প্রতিবাদ চলছে। অন্যদিকে কিছুক্ষণ আগে আপনাদের যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজভবনের যে এই মুহূর্তে অভিযান, সেইখানে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও হাতের বাইরে চলে গিয়েছে। কি বলছেন শুভঙ্কর সরকার, শুনবো। একশো দিনের কাজের নাম পরিবর্তনের প্রতিবাদে তাদের এই মিছিলে বিক্ষোভ। সুচরিতা দে আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সুচরিতা, ছবিটা কি এখন? একদম একদম দেখো, ছবিটা কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। অনেকেই কিন্তু সেই ব্যারিকেড ভেঙে যখন চলে এসেছে রাজভবনের সামনে, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করছে। সুচরিতা, শুভঙ্কর সরকারকে কি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে? তাকে কি গ্রেফতার করা হচ্ছে? অনেকজনকে একদম প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এখান থেকে যারা রয়েছে তাদেরকে সকলকে ফেলে আমি একটু ধরার চেষ্টা করব। বিজেপি দূর হতো, লড়াই চলবে। 3 বছরের টাকা দিতে হবে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে চলতে হবে একসাথে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। শুভঙ্কর সরকারকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে যাওয়া হলো শুভঙ্কর সরকার এবং আরো যারা কর্মীরা রয়েছে তাদের সকলকে। এবং এই মুহূর্তে এখনো কিন্তু অনেক কর্মী যারা সমর্থক তারা এই দিনের কাজের নাম বদল, যেটা আমরা জানি মনরেগা থেকে ভিভি জিরামজি নাম করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কংগ্রেসের বিক্ষোভ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আর এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রাজভবন একেবারে সামনে, রাজভবন চত্বরে কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল কিন্তু আগেই পুলিশ আটকে দেয় এবং আপনারা একেবারে দেখতে পেয়েছেন সামনের সারিতে ছিলেন শুভঙ্কর সরকার এবং পুলিশ কংগ্রেস যারা কর্মী সমর্থক ছিলেন এবং শুভঙ্কর সরকারকেও প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেল। এবং আমরা আরেকদিকে একটু সীমান্তের দিকে নজর রাখি শুভজিৎ, একই সঙ্গে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিক্ষোভ পেট্রাপোল সীমান্তে সরাসরি নজর রাখতে চাইবো, কারণ সেখানে ইউনুসের কুশপুতুল দাহ করা হচ্ছে, তার ছবিতে মানে জুতো দিয়ে মারা হচ্ছে, এরকম লাথি মারা হচ্ছে। সেই ছবিগুলো আসছে সীমান্ত পার থেকে। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক ছবি আসছে সীমান্ত থেকে। ভয়ঙ্কর এই মুহূর্তে একটা পরিস্থিতি হয়ে রয়েছে। বিএসএফ এর তরফ থেকে বিজেপি কর্মী সমর্থকদেরকে যেখানে আটকানো হয় সেখানেই তারা এইভাবে কুশপুতুল জ্বালাতে শুরু করে দেয়, বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীপঙ্কর আমাদের রিপোর্টার সঙ্গে রয়েছে। দীপঙ্কর, আগে থেকে ঘোষিত কর্মসূচি ছিল তারা পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যাবেন, কিন্তু সীমান্ত একটু আগে ব্যারিকেড করে দেওয়া হয় প্রশাসনের তরফে, বিএসএফ এর তরফে। সেই ব্যারিকেডের সামনে পর্যন্ত তারা যায় এবং ব্যারিকেড ভেঙে একটা যাওয়ার প্রচেষ্টা করেছিল তারা, কিন্তু যদিও বিএসএফ সেটা আটকে দেয়, কিন্তু তারপর সেখানেই
কুশপুতুল দাহ করা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো এবং একই সঙ্গে কুশপুতুল যেটা বানিয়ে নিয়েছিল ছিঁড়ে ফেলা, ইউনিসের ছবি ছিঁড়ে ফেলা, তার দাঁড়িয়ে পড়া, এই ধরনের অ্যাক্টিভিটিস করেন। এবং এই গোটা ক্ষোভ বিক্ষোভটা কিন্তু একটাই কারণে, দীপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আজকে সকালবেলা যেমন জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু হয়, সেই মিছিল যায় পেট্রাপোলে এবং যখনই তারা প্রশাসনের বাধার সম্মুখীন হন তখন আরো তীব্র আকার নেয় এবং পরবর্তীতে সেই সব মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। তারা ইউনিসের বিরুদ্ধে মূলত প্রতিবাদ, বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে, যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে বা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, দাবি একই সঙ্গে এই ঘটনা বন্ধ হওয়া, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখাতে যান। বিক্ষোভে উপস্থিত ছিলেন অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক, অসীম সরকার, তিনি হরিণঘাটার বিধায়ক। এরা মূলত এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পেট্রাপোল সীমান্ত উত্তাল হয় এবং যার প্রভাব খানিকটা হলেও পড়েছে আমদানি রপ্তানির কাজে। আমদানি রপ্তানি কিন্তু খানিকটা হলেও একটু ব্যাহত হয়েছে, এমনটা বলা যেতে পারে। একেবারে সঙ্গে থাকো তুমি, ছবিটা আমরা দেখাচ্ছি। দীপু দাস হত্যার প্রভাব, এই গর্জন প্রতিবাদ আমরা কিন্তু এপার বাংলাতে দেখতে পাচ্ছি। একেবারে সেই ছবি লিমা পরপর দেখতে পাওয়া যাচ্ছে। আর পাশাপাশি শুভেন্দু অধিকারীর হুঙ্কারও আমরা শুনেছিলাম, কারণ যে সমস্ত ক্ষেত্রে ভারতের পরিষেবা পেয়ে বাংলাদেশ বেঁচে আছে সেই বিষয়গুলো অবরুদ্ধ করে দেওয়ারও হুমকি শুভেন্দু অধিকারী দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, দিকে দিকে বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঠিক এইভাবে বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এখনো সময় আছে, আপনি শুনতে যান। পাকিস্তানকে ইন্ডিয়া শিক্ষা দিয়েছিল, ঠিক সেইভাবে আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আর বড় বড় কথা বলছেন যে কথায় কথায় ভারত বিরোধিতা। ভারত থেকে যদি জল না বন্ধ হয় না আপনি ঠান্ডা, ভারত থেকে যদি খাদ্যশস্য না দেয় আপনি ঠান্ডা, ভারত থেকে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস না দেয় আপনি শুয়ে পড়বেন। বাড়াবাড়ি ভালো ইউনুস সাহেব, এখনো সময় আছে। আমি আপনাকে দাঁড়িয়ে বলে দিয়ে যাই, আগামীতে আপনি পালিয়েও কোথাও জায়গা পাবেন না। আমি হিন্দুদের উপর অত্যাচার করছেন, আগামী অদূর ভবিষ্যতের জন্য আপনি তৈরি থাকুন। হিন্দু সনাতনীরা, সমগ্র বিশ্বের হিন্দু সনাতনীরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এই মুহূর্তে পরপর 5টা আলাদা আলাদা জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে, কিন্তু এই বিক্ষোভ প্রতিবাদের উদ্দেশ্য এক, দীপু দাস হত্যার বিচার চাই। শুধু দীপু দাস নয়, বাংলাদেশে দিকে দিকে হিন্দু নিধনের যে খবর, যে ছবি, যে বিষয়গুলো সামনে আসছে তার সার্বিকভাবে প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে বিভিন্ন প্রান্তে বিজেপি এবং সনাতনীদের বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। মালদা, হাওড়া ব্রিজ, শিলিগুড়ি, ঘোজাডাঙ্গা সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, ব্যাক টু ব্যাক আপনাদের দেখাচ্ছি আমরা সেই ছবি। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ, সেই ছবি এবার সরাসরি জাতীয় পতাকা হাতে প্রতিবাদ স্লোগান। আমি একদম দেখাবো বাংলাদেশের ট্রাক আটকে বিজেপির তরফে বিক্ষোভ, জাতীয় পতাকা হাতে নিয়ে ফুলবাড়ি সীমান্তে বিজেপির কর্মী সমর্থকরা হাজির হয়েছেন এবং ট্রাক, ঢাকার যে ট্রাক, ঢাকার নাম্বারযুক্ত বাংলাদেশের যে পণ্যবাহী ট্রাক, সেই ট্রাকের মাথায় জাতীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা উঠে পড়েছেন। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, প্রতিনিয়ত হিন্দুদের বাড়ি ঘর দুয়ার সবকিছু চালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মা বোনদেরকে রেপ করা হচ্ছে এবং ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের দাবি বাংলাদেশের জিনিস বয়কট করুন এবং বাংলাদেশের ট্রাক যেন ভারতবর্ষে না ঢোকে। এই যে ঢাকার নাম্বারযুক্ত ট্রাক এবং সেই ট্রাকের উপর উঠেই কিন্তু বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেই তারা বার্তা দিতে চান। এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে। যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তাদেরকে ঘর থেকে তাদের মেয়েদেরকে টেনে বের করে ধর্ষণ, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, তাদের ছেলেদের উপর অত্যাচার করা, এ রয়েই গেছে। এ কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আজ পর্যন্ত কোনো পরিবর্তন নেই। তাই আমরা এখানে বসে দাবি জানাচ্ছি বাংলাদেশে সমস্ত রকম আনাজ পাঠানো বন্ধ করতে হবে, তাদের শিক্ষা ব্যবস্থা, এখানে এসে শিক্ষা নেওয়ার সমস্ত ব্যবস্থা বন্ধ করতে হবে। হাই কমিশনে একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেই ডেপুটেশনটা তাকে দিতে না দিয়ে সেই সাধু সন্তগুলোকে এমন করে মারা হলো। হিন্দু সংগঠন থেকে বিভিন্ন কার্যকর্তারা গিয়েছিলেন, তাদেরকে এমন করে মেরে হাত পা ভেঙে দেওয়া হলো, রক্তপাত ঘটানো হলো, যা চিন্তার বাইরে। এটা কি ইউনুস সরকারের থেকে
কোনো আলাদা সরকার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না যে মমতার সরকার এবং ইউনিসের সরকার একই। সে তো বিজেপির একটাই তো লাইন, হিন্দু, হিন্দুত্ব আর হিন্দি। ওখানে মার খাচ্ছে, এটা দেখাবে, দেখো হিন্দুরা মার খাচ্ছে। আরে মার খাচ্ছে, হিন্দুকে বাঁচাতে যা। বাংলাদেশে যদি হিন্দুরা মার খায়, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মার খাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তো ভারত সরকারের পক্ষ থেকে কিছু সেরকম ব্যবস্থা কর। তা তো নয়, চুপ করে বসে আছে। এই মুহূর্তে আলিপুর আদালত চত্বরে আবারও নজর রাখতে হচ্ছে, কারণ কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল যে 19 জনকে খুনের চেষ্টা, পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয়, আর তাদেরকেই আদালতে তোলার সময় বিক্ষোভ স্লোগান। এখন সেখানকার ছবিটা আমাদের রিপোর্টার সৌভিক সরাসরি দেখাবেন। সৌভিক, দেখো এই মুহূর্তে রয়েছে আমরা আলিপুর পুলিশ লকআপের একেবারে সামনে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে। এই যে লকআপ দেখানো হচ্ছে, এই লকআপেই কিন্তু যারা ধৃত, অর্থাৎ গতকালকের বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাবার জন্য যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং যে কজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। 109 খুনের চেষ্টায় কিন্তু মামলা ধারা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির সমস্ত কার্যকর্তা তারা কিন্তু এখানে রয়েছে। আমি একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো কালকে যে আন্দোলন করেছিলেন সেটা কি শান্তিপূর্ণ আন্দোলন ছিল? আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এবং আমরা তো দীপু দাসের যে এই যে বর্বরচিত মানে হত্যাকাণ্ড, এই যে মানে পিটিয়ে মেরে তারপরে তাকে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো, এইরকম নির্মম হত্যা, আমরা এর প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে আমরা হাইকমিশনের কাছে একটা ডেপুটেশন দিতাম, যে বলতাম যে আপনারা ইমিডিয়েট যুদ্ধকালীন তৎপরতায় একটা ব্যবস্থা নিন। কিন্তু এখানকার পুলিশ প্রশাসন কি করলো, আমাদেরকে মানে সাধু সন্ত তো সবাইকে মানে কুকুরের মতন মারতাড় করলো, কুকুরের মতন মারতাড়। আমরা দেখিনি দাদা এরকম। আমাদের এই প্রশাসন আমরা চাইনি, আমরা বদল চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এটা সেই পরিবর্তন না, এটা তো জিহাদি পরিবর্তন। আমাদের বাংলা আজকে বাংলাদেশ হয়ে যাবে, আমরা যাবো কোথায়? অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটা দিয়েছে, বাকি আছে। দেখুন, না ছাড়া হয় আমরা উপরে কোর্টে আবার যাব। তবে আমার যেটা মানে আশা, যে এরা যাদেরকে যা কেস দিয়েছে সেই কেস একটাও ধোপে টিকবে না। রাজ্য সরকার, মমতা দিদি থাপ্পড় খেয়ে বেরিয়ে যাবে, যেমন বারবার থাপ্পড় খায়, এবারও থাপ্পড় খাবে। একটা আমার বন্ধু আছে, সে হচ্ছে নকুল ভট্টাচার্য, কৈখালিতে বাড়ি। তার বুকে দুটো স্ট্রেংথ আছে দাদা, 76 বছর বয়স। সে কি কাউকে খুন করতে পারে? সে কি কাউকে মারতে পারে? কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো নাকি, তাকে বাইরে তুলে নেওয়া হলো। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কজনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মামলা কোর্টে উঠবে, এবং তাদের গতকালের ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি তার প্রেক্ষিতে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা আজকে বিক্ষোভের ছবিটাও দেখাচ্ছি, এবং অবশ্যই মাঝখানে যে ছবিটা দেখছেন বাংলাদেশে যে মুহূর্তে দীপু দাসকে হত্যা করা হয় সেই ছবিটাও। এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলোর ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পেট্রাপল থেকে শুরু করে ফুলবাড়ি, সমস্ত জায়গায় বিজেপির বিক্ষোভ মিছিল, এবং বিএসএফ এর তরফ থেকে যেখানেই এই বিক্ষোভ যে মিছিল আটকানো হচ্ছে সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন। কোথাও দেখা যাচ্ছে ইউনুসের কুশপুতুল জ্বালানো হচ্ছে, তো অন্যত্র বিক্ষোভ মিছিল স্লোগান। একই সঙ্গে এই মুহূর্তে আরো বেশ কয়েকটা ছবি এসছে আপনাদেরকে দেখাচ্ছি। দীপু দাস হত্যার প্রতিবাদে হাওড়া ব্রিজ, শিলিগুড়ি, ঘোষডাঙ্গা থেকে মালদায় প্রতিবাদ। সঙ্গে যে লড়াই হতো, আমি 2002-03 থেকে আসি, তখন জামাই স্বপনও ছিল না, জামাই অনুপও ছিল না। এই শর্মা ছিল, লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। সবচেয়ে বড় কথা কি জানেন? সাগর মানে এপার আর ওপার, এখানে সব আত্মীয় আমার।
তাই আমি নিজেকে কুটুম বলে মনে করি। কুটুম এসেছে তার কুটুমের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নবেন্দু একটু ছুঁয়ে গেছে। গণতন্ত্রের কি ভয়ঙ্কর অবস্থা। আমি ছাত্রাবস্থা থেকে সিপিএম এর সঙ্গে লড়েছি, কিন্তু এত অসভ্য তারা ছিল না। এরা এত ইতর। একটা মিটিং হবে 2 ঘন্টার, কয়েক হাজার লোক আসবে। প্রথম দিন থেকে টুপি পরিয়েছিল আমাদের নেতাদের, বলছে আমরা লিখে দিচ্ছি না, সভাটা করুন। কি করতো জানেন? আগের দিন রাত্রিবেলা বলতো ক্যান্সেল। বিধানসভার বিরোধী দলনেতা লিখে ক্যান্সেল করার পরে কোন সভাতে আসতে পারে বা আসা উচিত। এদেশে আইন তো শেষ কথা বলে, আমরা তো ল অ্যাবাইড পিপল, আইন মানা লোক। এটা করতো। আমি নবেন্দু ভাইদের বলেছিলাম সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু মমতার চটি চাটাই পুলিশকে বিশ্বাস করবেন না। ঠিক তাই, বাধার পর বাধা, বাধার পর বাধা, বাধার পর বাধা। এসডিও রাত্রি 10টা পর্যন্ত বসিয়ে রেখেছে শীতের রাত্রে। এই দিচ্ছি, এই দিচ্ছি, বললাম তো দিচ্ছি। এখানকার ওসির নাম কি? হ্যাঁ, অর্পণ নায়ক। ছবি পাঠিয়ে দিলেন আমার কাছে, আমি গুছিয়ে রাখবো। এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখব। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ সেটকে হারানো লোক। 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক। আমি নন্দীগ্রাম করা লোক। আমি পুলিশকে ভয় পাই না। যেখানেই থাকুক, এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেব। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন। কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে জলাচার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। জোরসে বলুন, এত জোরে বলুন। এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস। দুজনের কানে যাওয়া উচিত, হ্যাঁ কি না? দুজনের কানে যাওয়া উচিত, হ্যাঁ কি না? ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শ্রী রাম। जोर से बोलो जय श्री राम। गंगा सागर की, कपिल मुनि महाराज की, गंगा माता की। সমবেত ভদ্রমণ্ডলী, আমাদের এই সভায় উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি, ভাতৃপ্রতিম তরুণ নেতা আমরা এই মুহূর্তে একটু চলে যাব সরাসরি ঠাকুরবাড়ি চত্বরে, কারণ সেখানে এই মুহূর্তে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দীপঙ্কর মধ্যে রিপোর্টে নজর রাখছে, কারণ শান্তনু ঠাকুরের মন্তব্য, তার মন্তব্যের প্রতিবাদে মতুয়াদের বিক্ষোভ মিছিল। আমরা একটু আগে আপনাদের বিক্ষোভের ছবিটা দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা ছবিটা দেখে আমরা বুঝতে পারছি। কিন্তু কি হয়েছে বা কি কারণে এরকম একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে সরাসরি
এক্সক্লুসিভ আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে ঠাকুরবাড়ি চত্বরে মতুয়াদের বিক্ষোভ এবং এই মুহূর্তে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই বিক্ষোভের কারণটাও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে এই বিক্ষোভ প্রতিবাদ চলছিল। রেডি 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 না যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে, যে ছবিটা এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। ঠাকুরবাড়ি চত্বরে উত্তপ্ত পরিস্থিতি। কিছুক্ষণ আগে থেকে আমরা ছবিটা দেখছিলাম, সেখানে মতুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছিল, কিন্তু তার মধ্যেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন মতুয়ারা, কিন্তু ধস্তাধস্তির একটা পরিস্থিতি কেন তৈরি হলো? আমাদের রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করব যে এখন সেখানে কি চলছে। দীপঙ্করকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে। দীপঙ্কর আমাদের সহকর্মী সেখানে রয়েছে এই মুহূর্তে। ঠাকুরনগরে একটা উত্তপ্ত পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন। সেখানে ঠাকুরবাড়িতে তিন প্রধান, তাদের মধ্যে এমনিতেই একটা সংশয়ের আবহ রয়েছে। দীপঙ্কর এই মুহূর্তে সেখানে রয়েছে। দীপঙ্কর, কি হয়েছে পরিস্থিতি? এরকম হয়ে গেল কেন? এরকম হাতাহাতি কেন হচ্ছে প্রকাশ্যে? দেখো, প্রথম থেকেই ঘোষণা ছিল যে দুপক্ষের মধ্যে এই যে মমতাওয়ালা ঠাকুরের নেতৃত্বে যে টিম, তারা শান্তনু ঠাকুরের কাছে জবাবদিহি করতে যাবে এবং জবাবদিহি করতে শান্তনু ঠাকুরের তরফে শান্তনু ঠাকুরের কাছে গেছিলেন মতুয়ারা। এবং তারপরই কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন আচমকা শান্তনু ঠাকুরের ভেতর থেকে অন্য মতুয়ারা আসে এবং দুপক্ষের মধ্যে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তি দীর্ঘক্ষণ ধরে চলে। মতুয়াদেরকে রাস্তার মাঝখানে মাটিতে ফেলে পেটানো হয়। সেই সমস্ত ছবি যখন সংবাদ মাধ্যমের কর্মীরা করতে যাচ্ছিলেন, তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং দুপক্ষের একদম স্পষ্ট দাবি, একদিকে যেমন মতুয়াদের জন্য আন্দোলন করতে গেছিলেন, অন্যদিকে শান্তনু ঠাকুরের দাবি তিনি কেন জবাব দেবেন, ইলেকশন কমিশন জবাব দেবে। কিন্তু এই যে দুপক্ষের বাকবিতণ্ডা, এই দুপক্ষের বাকবিতণ্ডার মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয় ঠাকুরবাড়িতে। আর সেই দীপঙ্কর, এই যে রাস্তায় ফেলে এভাবে লাঠি চড় ঘুষি যাকে মারছে, কারা মারছে এভাবে, এবং TV9 বাংলার ক্যামেরায় কারা হাত দিল, এরা কারা? আমরা একটু কথা বলার চেষ্টা করব। যাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে শান্তনু ঠাকুর বলেছে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ গেলে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। এর জবাবটা চাইতে গিয়েছিলাম। শান্তনু কোনো কথা না বলে, শান্তনুর যে হারমাত বাহিনী আমাদের মতুয়ার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। এই দেখেন, দেখেছেন অবস্থা, আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে SIR এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়। যারা মারলো তারা কারা? ওনার কাছে আমরা গিয়েছিলাম। গিয়ে কি হলো? গিয়ে আমরা অত্যাচারিত হলাম, সবাইকে মানলো ধরলো শান্তনু ঠাকুরের লোকজন এবং শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। যারা মেরেছিল তারা কি মতুয়া? তারা একটাও মতুয়া না, তারা সব দুষ্কৃতী, পোষা গুন্ডা। তাহলে এই যে আপনারা মতুয়াদের বিরুদ্ধে গেছিলেন কথা বলতে, শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে, যেখানে কি হলো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না। আপনার কোথায় লেগেছে? আমার পিঠে লেগেছে, আমার চুল ধরে খুব টেনেছে। যে আমাকে এই দেখেছেন অবস্থা, আমি আর আমরা একটু মমতাওয়ালা ঠাকুরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে ঘটনা ঘটলো এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন দিদি? আপনারা আন্দোলন করতে গেছিলেন, জবাব চাইতে গেছিলেন, তারপর যে ঘটনা ঘটলো কি বলবেন? দেখুন, এটাই তো সে চিরকাল করে আসছে, আজও সেটা করেছে যে মতুয়া ভক্তরা তার জবাব চাইতে গেছিল যে ভোটারের আজকে তাদের যদি ভোট কেটে যায় মতুয়াদের, তাদের পয়সা নিয়ে তাদের জবাব চাইতে গেছে, তার জন্য আজকে মতুয়াদেরই মার খেতে হয়েছে। তো এর জবাব আমরা বলছি যে মারলো শান্তনু ঠাকুরের লোক, শান্তনু ঠাকুর মারছে কি মতুয়া লোক, ওর গুন্ডা। কোন মতুয়া আসছে? মতুয়ারা দেখতে হবে না? তার দেখলে, চেহারা দেখলে বোঝা যায় না মতুয়া কিনা। আজকে মতুয়াদের মারছে, আজকে তারা জবাব চাইতে গেছিল, তার জন্য আজকে এইভাবে তাদের মেরেছে। এটা সারা সমগ্র মতুয়া সমাজ নয়, ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতুয়ারাই দেবে। আপনাদের দাবি কি ছিল?
আমাদের দাবি ছিল যে আজকে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তার কোনো অসুবিধা নাই, তার কোনো মানে হবে না, তাতে ওর কোনো শান্তনু ঠাকুর বলেছিল যে আমার কোনো, তার জন্য তারা জবাব চাইতে গেছিল যে আপনি বলছেন মতুয়াদের এতদিন ধরে বলছেন যে ভোট কাটবেন, আজকে ভোট কেটে গেল, আজকে আপনি সেটা বলছেন যে 1 লক্ষ লোকের ভোট কেটে গেলে আপনার কোনো অসুবিধা হবে না, শান্তনু ঠাকুর বলছে আমার কোনো অসুবিধা হবে না, তার জবাব চাইতে গেছিলো। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিলো। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল তাকে আপনারা দেখেছেন, আপনারা টেলিকাস্ট করেছেন, আজকে যেভাবে মেরেছে মতুয়া সমাজ জেগে উঠছে, আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। দেখো, বুঝতে পারছো যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কিন্তু মতুয়াদের তরফের দুটো ভাগ তুমি প্রথম থেকেই জানো যে এই হাঁটুতে লেগে গেছে, পড়েছে, মাটিতে ফেলে পেটানো হয়েছে, সেই ছবি তারা বারবার দেখাতে চাইছেন। এবং আপনার কোথায় আমার পায়ে লেগেছে, আমার পিঠে লেগেছে, এই বুকে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে, এই সব জায়গায় ওই বিজে শান্তনু ঠাকুরের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী। বারবার একটা কথাই তারা বলছেন, এই যে আন্দোলন মমতা বালা ঠাকুরের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল, আমরা একটু চেষ্টা করব যে শান্তনু বাহিনীর কারা, শান্তনু ঠাকুরের পন্থী কেউ আছেন কিনা সেটা আমরা একটু কথা বলার চেষ্টা করব যদি তারা থাকেন। কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু অনভিপ্রেত ঘটনা, তারা একটা আন্দোলন নিয়ে গেছিলো এবং সেখানে আন্দোলন নিয়ে যাওয়ার পর সেই আন্দোলনে হঠাৎ করেই কিন্তু মারমুখী একটা বিষয় তৈরি হয়। যদিও তারা এখন এই মুহূর্তে কেউ নেই, শান্তনু ঠাকুরের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তারা যদি ওই পাশে আছে, সুকান্তকে বলবো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, ওই পোর্শনে যারা শান্তনু ঠাকুরের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছেও একটু কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল ওই সময়? আমি ছিলাম না, আমি মঞ্চে ছিলাম, আমি জানি না গো। কি হয়েছে? ওরা আমাদের মতুয়া এই যে আমাদের শান্তনু ঠাকুরের এইখানে এসে ওরা উজ্জীতে করছে, ঝামেলা করছে, কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। এত উদ্ধত, এত সাহস কথা পায় একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর, তার বাড়িতে হামলা করতে আসে এই সাহসে উদ্ধত কিছু দুষ্কৃতিকারীদের অর্থ দিয়ে নিয়ে এটা করতে এসেছে। আজকে অভিযোগ করছে তাদের নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর করে, আমরা ঠাকুর মশাইকে বাঁচিয়েছি ওই দুষ্কৃতীদের হাত থেকে, দুষ্কৃতীদের হাত থেকে বাবা শান্তনু ঠাকুর মহাশয়কে এই মতুয়ারা বাঁচিয়েছে। আজকে আপনি ভাবুন কত বড় একটা অঘটন ঘটে যেত, এইভাবে ঠাকুর বাড়িতে এসে ঠাকুর মশাইয়ের প্রতি হামলা করতে চলে এসেছে, এটা ভাবা যায়? আপনারা বলুন, আপনাদের কাছে জানতে চাইছি, এই টিভি নাইনের কাছে জানতে চাইছি, একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি, তার বাড়িতে তাকে হামলা করতে চলে এসেছে কিছু দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে, এটা মানা যায়? আমরা শুধু বাঁচিয়েছি বাবা শান্তনু ঠাকুরকে। আজকে বুঝতে পারছো, এদিকে কিন্তু আরেক রকম প্রসঙ্গ উঠে আসছে যে শান্তনু ঠাকুরকে মারমুখী হতে তারা এসেছিলেন এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে তারা একত্রিত হয়েছেন এবং শান্তনু ঠাকুরের পক্ষেও কিন্তু কয়েকজন আহত হয়েছেন। এই যে ধস্তাধস্তি হলো। এবং আপনি কোথায় ছিলেন? আমি এই ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে ছিলাম, শান্তনু ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে। এখানে এসে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং শান্তনু ঠাকুরকে বাড়ির থেকে টেনে নিয়ে মারবে, ওরা অনেক রকম অনেক বাজে গালাগালি করছে। তাই আমরা প্রতিবাদ করতে বাঁচিয়েছি, নাহলে এই মুহূর্তে ঠাকুর মশাইকে প্রাণের একটা হুমকি ছিল। যে পরিচালনা, এটা তৃণমূলের পার্টি, তৃণমূলের দালাল পার্টি, মমতার পার্টি। তৃণমূলের গুন্ডা নিয়ে এসে মতুয়া বাড়ি, তৃণমূলের গুন্ডা নিয়েছে, হারমাত নিয়ে এসে, হ্যাঁ দেখুন কি করেছে। আপনারা এখানে বিজেপির সভাপতি যে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা, কি হয়েছিল? শান্তনু ঠাকুরের উপরে দুষ্কৃতীরা হামলা করতে এসছে, তাই জন্য আমরা বিক্ষোভ করেছি। আমরা শান্তনু ঠাকুরের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু তার কাছে যাওয়ার চেষ্টা করব। সুকান্তকে বলবো একটু তাড়াতাড়ি আসবার জন্য। শান্তনু ঠাকুর যেভাবে, শান্তনুদা একটু যাই, কথা একটু যাই, বলেছেন হ্যাঁ লাইভে শান্তনু ঠাকুর এক্ষুনি তিনি তাদের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলছেন। কিন্তু যে ঘটনা এতক্ষণ ধরে ঘটলো, শান্তনু ঠাকুর নিজেও বেরিয়ে এসেছেন।